আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। সময়ের চাকা ঘুরে আর সেই চাকার সাথে বদলে যায় ক্ষমতার সমীকরণ। বদলে যায় রাজপথের ভাষা আর ড্রয়িং রুমের আলোচনা। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা নিয়ে সারা দেশের মানুষের মনে এক ধরনের কৌতূহল, কিছুটা ধোঁয়াশা আর অনেক বেশি আলোচনা, সমালোচনা কিংবা বিশ্লেষণ কাজ করছে। আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে লক্ষ্য করেছেন, গত কয়েকদিনে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর সবচেয়ে শক্তিশালী এবং সুশৃঙ্খল বাহিনী অর্থাৎ সেনাবাহিনীতে বড় ধরনের কিছু রদবদল হয়েছে। এই পরিবর্তনগুলো কেন এত দ্রুত হলো? এর গভীরে আসলে কি বার্তা লুকিয়ে আছে? আজকে আমরা একদম খোলাখুলিভাবে এই বিষয়গুলো আলোচনা করব। রাষ্ট্র বা ক্ষমতার চেয়ারটা আসলে কিন্তু বড় অদ্ভুত। এখানে আজ যে আছে, কাল সে নাও থাকতে পারে। তবে কোন সরকার দায়িত্ব নেওয়ার ঠিক ১০ দিনের মাথায় যদি ২ দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এমন উলটপালট ঘটায়, তবে সেটাকে কেবল রুটিন মাফিক কাজ বলে চালিয়ে দেওয়া কঠিন। আপনারা জানেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে এক বিশাল পরিবর্তন কিন্তু এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু দেশ চালিয়েছে। কিন্তু সেই সময়ে সেনা সদরের সাথে ডক্টর ইউনূসের দপ্তরের একটা অলিখিত দূরত্বের কথা মানুষের মুখে মুখে কিন্তু ঘুরত। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে কাজের ধরনে বা নীতিগত বিষয়ে কোনো এক সূক্ষ্ম ফাটল ছিল কিনা তা নিয়ে কিন্তু চায়ের কাপে ঝড় উঠত। কিন্তু এখন যখন নতুন একটি রাজনৈতিক সরকার দায়িত্বে এসেছে, তখন এই পরিবর্তনের ধরনটা আমাদেরকে অনেক কিছুই কিন্তু বুঝিয়ে দিচ্ছে বা পরিষ্কার করে দিচ্ছে। আমরা যদি একটু গভীরে যাই, তবে দেখতে পাবো ২২শে ফেব্রুয়ারি আর ২৬শে ফেব্রুয়ারি এই ২ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৫ দিনের ব্যবধানে ১২ জন তুখুর সেনা কর্মকর্তাকে সরিয়ে দেয়া বা নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যারা খবরের ভেতরের খবর রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে কিন্তু একজন শক্তিশালী মানুষের ছায়া রয়েছে। এবং তিনি কিন্তু দূরের কেউ নন কিংবা বিদেশের কেউ নন। তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তিনি দায়িত্ব নেওয়ার পরপরই সেনাবাহিনীর হাল শক্ত হাতে ধরার একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বদলিগুলো কি শুধুই পদায়ন, নাকি এর মধ্যে কোনো সুপ্ত শাস্তির ইঙ্গিত আছে? চলুন একটু নামগুলো নিয়ে কথা বলি। ডক্টর ইউনূসের আমলে যারা অত্যন্ত প্রভাবশালী ছিলেন, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের কথা বলা যায়। ফয়জুর রহমান একসময় ডিজিএফআই এর মতো জায়গায় ছিলেন। পরবর্তীতে তিনি কিউএমজি হিসাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাকে এখন আসলে কোথায় পাঠানো হয়েছে? তাকে পাঠানো হয়েছে এনডিসির কমান্ড্যান্ট হিসাবে। অন্যদিকে কামরুল হাসান, যাকে ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ বাবা হতো, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সামরিক পরিবেশে এই ধরনের পদায়নকে অনেক সময় ওয়েস্টেজ বা কম গুরুত্বের জায়গায় সরিয়ে দেয়া হিসাবে দেখা হয়। কাগজে কলমে তারা চাকরিতে আছেন ঠিকই, কিন্তু মূল নীতি নির্ধারণী টেবিল থেকে তারা কিন্তু অনেকটা দূরে সরে গেলেন। কিন্তু এর বিপরীতে আমরা আসলে কি কাদেরকে দেখতে পাচ্ছি? যারা বর্তমান সেনাপ্রধানের বিশ্বস্ত বা অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তারাই কিন্তু এখন গুরুত্বপূর্ণ সব চেয়ারে বসছেন। যেমন ধরুন, লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল কিন্তু করা হয়েছে। আবার আমরা যদি আর্মি চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস এর মতো অত্যন্ত শক্তিশালী পদের কথা বলি, তাহলে সেখানে আনা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে। আপনারা হয়তো জানেন, সিজিএস পদটি হলো সেনাবাহিনীর অপারেশন এবং গোয়েন্দা তথ্যের মূল কেন্দ্র।
এই পরিবর্তনগুলো বলে দিচ্ছে যে সেনাবাহিনী এখন কিন্তু তার অভ্যন্তরীণ চেইন অফ কমান্ডকে আরো সংহত এবং স্ট্রং করতে চাইছে। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। আপনারা অনেকেই প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও পদের কথা শুনেছেন। এই পদটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করে। ডক্টর ইউনূসের সময় এখানে কামরুল হাসান ছিলেন। কিন্তু এখন সেখানে আনা হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে, যাকে একই সাথে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিও কিন্তু দেওয়া হয়েছে। এই মুশফিকুর রহমান ৫ই আগস্টের পর সেনাপ্রধানের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছিলেন বলে কিন্তু সামরিক মহলে কথা আছে। সুতরাং বিশ্বস্ততা যে এই বদলির অন্যতম মাপকাঠি, তা নিয়ে বোধহয় তর্কের আসলে এখানে কোনো অবকাশ নেই। কিন্তু শুধু কি ঢাকা বা সেনা সদর? না, পরিবর্তন এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। আমাদের দেশের সাভার, চট্টগ্রাম, কুমিল্লা আর যশোর, এই ৪টি ডিভিশনকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবা হয়। আপনি যদি রাজধানী রক্ষা করতে চান কিংবা সীমান্ত বা পাহাড়ের স্থিতিশীলতা বজায় রাখতে চান, তবে ওই জিওসিদের উপর আপনাকে নির্ভর করতেই হবে। এই জায়গাগুলোতেও কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছে। ডিজিএফআই এর মতো জায়গায় আমরা দেখেছি নতুন মহাপরিচালক হিসেবে নিয়ে আসা হয়েছে মেজর জেনারেল কায়সার রশিদকে। অন্যদিকে জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই যে রাষ্ট্রদূত হিসাবে পাঠিয়ে দেয়া, এটা কিন্তু আমাদের দেশের সামরিক ইতিহাসে এক ধরনের রাজনৈতিক কৌশল হিসাবে দীর্ঘদিন ধরে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, আমরা কি কেবল ক্ষমতার প্রয়োজনে এই পরিবর্তনগুলো দেখছি, নাকি রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ? একজন সাংবাদিক বা একজন বিশ্লেষক হিসাবে আমি বলবো, যে কোনো নতুন সরকার চায় তার চারপাশের মানুষগুলো যেন শতভাগ বিশ্বস্ত হয়। সেনাবাহিনী যেহেতু দেশের সার্বভৌমত্বের প্রতীক, তাই সেখানে কোনো ধরনের অবিশ্বাসের দেয়াল থাকা বাঞ্ছনীয় নয়। তবে এই ঝটিকার রদবদল সেনা অভ্যন্তরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তা দেখার জন্য আমাদের আরো কিছুটা সময় হয়তোবা অপেক্ষা করতে হতে পারে। দেখুন, কেউ কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছেন, এর পেছনে কোনো আঞ্চলিক বা বৈশ্বিক শক্তির প্রভাব আছে কিনা। আমরা জানি বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এমন যে এখানে প্রতিবেশী দেশ বা বড় শক্তির আগ্রহ সবসময় থাকে। কিন্তু দিন শেষে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এটাই প্রমাণ করতে চাইছে যে তারা এখন পূর্ণ নিয়ন্ত্রণে। তারা এমন এক সেনাবাহিনী চায় যারা সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করবে, যেখানে কোনো ওপেন সিক্রেট দূরত্বের কোনো ধরনের অবকাশ থাকবে না। সবশেষে একটা কথা বলা খুব জরুরি, সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের নয়, এটি রাষ্ট্রের। কিন্তু যখনই ক্ষমতার পালাবদল হয়, তখনই এই বাহিনীর উপর রাজনীতির একটা আঁচড় পড়ে। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে নতুন কিছু নয়। কিন্তু এবার যে গতিতে রদবদল হলো, তা সত্যি কিন্তু নজিরবিহীন। যারা আজ নতুন দায়িত্ব পেলেন, তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আর যারা সরে গেলেন, তাদের বিদায় হয়তো অনেক প্রশ্নের জন্ম দিল। সময়ের পরিক্রমায় এই প্রশ্নগুলোর উত্তর আমরা হয়তোবা ঠিকই পেয়ে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই আলোচনাটি শুনলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনীতি আর রণনীতি, এই দুইয়ের মিলেমিশে এক নতুন বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। এই পরিবর্তনগুলো দেশের জন্য মঙ্গলজনক হোক, সেনাবাহিনী আরো শক্তিশালী ও সুশৃঙ্খল হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা। এখনকার মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।